আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বরাবরের মতো আরো একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আইকে ইভেন পথ একাডেমি থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটা সলিউশন করেছিলাম। আজকে আমরা সলিউশন করবো 11 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে আশা করি এই অঙ্কটা সেলসেলায় বুঝে যাওয়ার মতো, খুবই সুন্দর, খুবই সহজ এবং পরীক্ষাতে আসার যোগ্য উপযোগী একটা অঙ্ক। প্রশ্নটা একটু যদি আমি পড়ি, দেখো বলতেছি কি যে সুরভি ট্রেডার্স এর 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়া মিলটা দিচ্ছে। আমি যদি প্রশ্ন পড়তে সময় লাগবে, আমি ডাইরেক্ট চলে যাই অন্যান্য তথ্য। এখানে মাত্র তিনটা, পরীক্ষাতে সচরাচর তিনটা আসে না, 4টা থেকে 5টা আসে। তো এখানে মাত্র তিনটা সমন্বয় দিয়েছে। দেখো প্রথম সমন্বয় বলতেছি কি, সমপনী মজুত পণ্য, সমপনী রেয়া মিলে থাকে না, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। পরেরটা বলতেছি কি, মালিকানা মালিক ব্যক্তিগত তথ্য ব্যবসায় কর্মচারীদের বেতন 12,000 টাকা পরিশোধ করলেন, যা হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা বেতনের সাথে কথা আছে। রেও মিলে বইয়ের মধ্যে পরীক্ষার প্রশ্নে যেটা থাকবে আন্ডারলাইন করবা। হ্যাঁ, বেতনের মধ্যে এটা আন্ডারলাইন করবা। তারপর 3 নম্বর সমানটা আছে কি, স্থায়ী সম্পদের উপর 10% অপচয় ধার্য করতে হবে। তার মানে স্থায়ী সম্পত্তি কোনগুলো আমি এর আগে বহুবার বলে গেছি, প্রত্যেকটা ক্লাসে বলে গেছি যে সম্পদ দুই প্রকার: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। চলতি সম্পদ গুলো কি কি? যে সমস্ত সম্পদ গুলো 1 বছরের মধ্যে তার উপযোগিতা বা ভ্যালু একেবারে থাকবে না, সেটা হচ্ছে স্থায়ী চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদটা হচ্ছে যেই সম্পদের সর্বনিম্ন আমরা 1 বছর ব্যবহার করব। ঠিক আছে, 1 বছরের বেশি ব্যবহার করব যেটা, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। যেটা আমরা 1 বছর কম ব্যবহার করব সেটা হচ্ছে চলতি সম্পদ। আমাদের প্রশ্ন বলছে স্থায়ী সম্পদ গুলো, তাহলে স্থায়ী সম্পদ গুলো কি কি? অফিস সরঞ্জাম, আসবাবপত্র, দালান কোঠা, ভূমি। হ্যাঁ, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এগুলোর আমাদের অপচয় নির্ণয় করতে বলছে, বলে কিন্তু না, কোনো কিছু নাম কিন্তু স্পষ্ট করে বলে। তারপরে বলছে স্থায়ী সম্পদের অপচয় নির্ণয় করতে। এবার আমরা ক নম্বর প্রশ্ন চলে যাই। ক নম্বর প্রশ্ন বলতেছে, বছর শেষে সুরভি ট্রেডার্স এর স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। নিট মূল্য মানে স্থায়ী সম্পদের আমাদের মূল্যটা নির্ণয় করতে বলছে। একটু যদি খেয়াল করি, ধরো আমার হাতের কলমটার দাম হচ্ছে 10 টাকা। এটা আমরা যদি 10 বছর ব্যবহার করি, তাহলে প্রতি বছর আমরা এটার অপচয় যদি বের করি, তাহলে বছর দিয়ে টাকাকে ভাগ করে দেবো, যা আসবে তাই। তাহলে 10 বছর, প্রতি বছর আমার 1 টাকা করে অপচয় হবে। তাহলে প্রথম বছর না, এটা আমরা 10 বছর যাবত বাদ দিতে হবে। অর্থাৎ মূল টাকা থেকে অপচয় টাকাটা আমরা বাদ দিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে নিট মূল্য। তাহলে কটা আমরা আমাদের প্রশ্ন বলছি স্থায়ী সম্পদের নিট মূল্য। চলো বোর্ডে আমরা শুরু করি। তাহলে দেখো বলছি কি, বছর শেষে স্থায়ী সম্পদের নিট মূল্য আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে স্থায়ী সম্পদগুলো আমি একটু আগে বলে গেছিলাম কয়েকটা জিনিস, এর মধ্যে এই প্রশ্নের মধ্যে আছে। দেখো 5 নম্বর এন্ট্রিটাতে আছে আসবাবপত্র এবং 13 নম্বর এন্ট্রিটাতে আছে আমাদের যন্ত্রপাতি। এই দুটো হচ্ছে স্থায়ী সম্পদ, বাকি অন্য কোনো কিছু স্থায়ী সম্পদ নাই। ঠিক আছে, দালান কোঠা নাই, ভূমি নাই, হ্যাঁ, অন্যান্য কোনো স্থায়ী সম্পদ নাই। এই দুইটাই আছে স্থায়ী সম্পদ। এই দুইটার উপরে আমাদেরকে বলছে অপচয় নির্ণয় করতে কত পার্সেন্ট? 10%। তাহলে দেখো আমরা লিখছি আসবাবপত্র 24,000 টাকা, এটারে আমরা লিখছি বাদ অপচয়। বইতে পুঞ্জীভূত অপচয় লেখে, শুধু অপচয় লিখলেও হবে। 9-এ যারা, তারা শুধু অপচয় লিখবা। আর যারা 10-এ পড়ো, তারা অবশ্যই, যেহেতু অনেক একটা বছর পার করে ফেলছি, আমরা জানি কোন কোন শব্দ, সেই ক্ষেত্রে কোনো স্কিপ করা যাবে না, পুঞ্জীভূত অপচয় লিখতেই হবে। 9-এ তাদের ক্ষেত্রে একটু টিচাররা ছাড় দিয়ে যায়, যেহেতু নতুন ভর্তি হয়েছে বা হিসাব বিজ্ঞান বইটা জীবনে প্রথম করতেছে, সেই জন্য স্কিপ করে না। তাই স্কিপ করা যায়, তাদের ক্ষেত্রে শুধু অপচয় লিখলেও হয়। তাহলে দেখো, যেহেতু 10% আমরা 24,000-এর যদি আমরা 10% করি, তাহলে পার্সেন্টের শূন্য, পার্সেন্ট কিভাবে করতে, এটা আমি বহু বলে গেছি, একটা শূন্য বাদ দিয়ে দেবো। তাহলে 24,000 থেকে অপচয় 10% করলে থাকে 2400 টাকা। এবার 24,000 থেকে 2400 বাদ দিলে থাকে 21,600 টাকা। এরপর আসো অপচয় বলছে আমাদের দুইটা সম্পত্তি পেয়েছে, আরেকটু হচ্ছে যন্ত্রপাতি। এটার আমরা অপচয় বাদ দেবো। যন্ত্রপাতি ছিল আমাদের 90,000 টাকা, এটার 10% করলে আসে 9,000 টাকা। তাহলে 90,000 9,000 গেলে থাকে 81,000 টাকা। কিভাবে বের করতে, এটা বইতে বা সলিউশন গুলাতে স্যারেরা অনেক স্যার এগুলা লিখতে মানে বলে কিনা জানি না, কিন্তু এটা তোমাদের লিখে দেওয়া ভালো। এইভাবে যখন তুমি লিখবা, তখন স্যার বুঝবে তুমি নিজে নিজে অঙ্কটা করছো, কারো কাছ থেকে দেখো নাই বা না বুঝে কিছু করো না, মুখস্থ করো নাই। সো এটা এইভাবে লেখাটা সবচেয়ে, মানে এটা এইভাবে ডিটেলসে দেখায় দেওয়াটা সবচেয়ে ভালো। তাহলে এটা হচ্ছে ক, আমাদের ক হয়ে গেল কমপ্লিট। এবার খ নম্বর প্রশ্নটা যদি একটু দেখো, খ নম্বর প্রশ্নটা বলতেছে যে আমাদের নিট মুনাফা নির্ণয় করতে বলতেছে। খ নম্বর প্রশ্ন বলছে, উপরিউক্ত তথ্যদের আলোকে সুরভি ট্রেডার্স এর নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা। আমাদের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু আগের অঙ্কটাতে আমাদের দেওয়া ছিল মোট মুনাফা, নিট মুনাফা কিছু একটা দেওয়া ছিল। এই অঙ্ক তো কোনো কিছু আমাদের দেওয়া নাই, মোট মুনাফা দেওয়া নাই। তাহলে আমাদের একবার শুরু থেকে করতে হবে। তাহলে শুরুটা করবে কি থেকে? বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এইভাবে সিরিয়াল আমরা যাবো। তাহলে বিক্রয় থেকে ফেরত থাকলে, অলিখিত বিক্রয় থাকলে, এগুলো যোগ বিয়োগ করে
সুরভি ট্রেডার্স। এই কাজটা অনেকেই করে না, এই যে এই জিনিসটা না অনেকেই লিখে না। এটা কেন লিখো না জানি না, এটা অবশ্যই লিখতে হবে। কার হিসাব করতেছি এটা তুমি যদি না লিখো, কি হিসাব করতেছি এটা যদি না লিখো, আর অবশ্যই তারিখটা যদি না লিখো, তাহলে অঙ্ক কিন্তু হবে না। ডাইরেক্ট দেখার আগে স্যার কেটে দেবে। তাহলে অবশ্যই তোমাকে এইগুলো লিখে নিতে হবে। কার হিসাব করতেছি আমরা? সুরভি ট্রেডার্স এর। কি করতেছি আমরা? বিশদয় বিবরণী। কত তারিখে? 2017 সালে 31 ডিসেম্বর তারিখে, সমাপ্ত বছরের জন্য। তাহলে এটা পুরো বছরের জন্য। ওকে, তাহলে আসলে আমরা শুরু করি বিক্রয়। এটা কই পাবো বিক্রয়? রেয়াও মিলের 2 নম্বর এন্ট্রিটা। রেয়াও মিলে 2 নম্বর এন্ট্রিতে দেওয়া আছে বিক্রয় 1,20,000 টাকা। এখান থেকে দেখো আমরা ফেরত দিছিলাম, আমরা বিক্রি করছিলাম, আমরা বিক্রি করছিলাম 1,20,000 টাকা, 3,000 টাকা পণ্য আমাদের ফেরত দিছে। তাহলে এখন আমাদের বিক্রয় কত টাকা? 1,70,000 টাকা। এটা হচ্ছে কি নিট বিক্রয়। 1,70,000 এটা হচ্ছে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমরা কি বাদ দেবো? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেবো। এই যে দেখো লিখছি এই জন্য বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি যায়? প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে ক্রয়, ক্রয় থেকে ফেরত বাদ দিতে হয়। সবশেষে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যোগ বিয়োগ করে অঙ্কটা শেষ করি। তাহলে আসা শুরু করি। প্রারম্ভিক মজুত পণ্য এটা পামো কই? রেয়া মিলে 1 নম্বর এন্ট্রিতেই আছে প্রারম্ভিক মজুত পণ্য। কত টাকা? 20,000 টাকা। এরপর দেখো ক্রয় আছে 2 নম্বর এন্ট্রিতে, ক্রয় আছে কত টাকা? 80,000 টাকা। ক্রয় থেকে আমরা বাদ দেবো, একটু বলে গেছে ফেরত 4 নম্বর এন্ট্রিতে। রেয়া মিলে 4 নম্বর এন্ট্রিতে দেখো দেওয়া আছে ফেরত 4,000 টাকা। তাহলে 80,000 থেকে 4,000 গেলে থাকে 76,000 টাকা। এরপর যাবে কি? ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কত টাকা আছে? 4,000 টাকা। ঠিক আছে, এটা পামুকে রেয়া মিলে 6 নম্বর এন্ট্রিতে। রেয়া মিলে 6 নম্বর এন্ট্রিতে আছে ক্রয় পরিবহন। তাহলে 76, এই তিনটা যোগ করি, 20,000, 76,000, 4,000। তাহলে 76 আর 4 হচ্ছে 80, 80 আর 20 হচ্ছে 1 লাখ। তাহলে এই হচ্ছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা থেকে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দেব। সমাপনী মজুত পণ্য পাবো কোথায়? সমাপনী মজুত পণ্য রেয়া মিলে আসে না। সমাপনী মজুত পণ্য আমরা পাবো সমন্বয়ের মধ্যে, অন্যান্য তথ্যের মধ্যে। কত নম্বরে? 1 নম্বরে। এই অঙ্কের সমন্বয় সমাপনী মজুত পণ্য আছে অন্যান্য তথ্যের 1 নম্বরে। তাহলে 1 নম্বরে কত টাকা দেওয়া আছে? 14,000 টাকা। এটা বাদ দিতে হয়। তাহলে দেখো 1 লাখ থেকে 14,000 গেলে থাকে 86,000 টাকা। এবার এইখানে দেখো এটা কোন টাকা পাইছি? এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। এটা তাহলে এটা কি লিখছি? বাদ লিখছি। তাহলে এই টাকা থেকে এই টাকা বাদ দিয়ে আমরা পাবো মোট মুনাফা। বুঝছো? মোট মুনাফা পাইলাম আমরা 31,000 টাকা। এবার মোট মুনাফা থেকে আমরা পরিচালনা ব্যয়টা বাদ দিয়ে যে টাকাটা পাবো সেটাই হবে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি। তাহলে আসলে আমরা শুরু করি। পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয়ের মধ্যে কি কি যায় দেখো? বেতন। ঠিক আছে, এটা পাবো কই? 7 নম্বর এন্ট্রি। রেয়া মিলে 7 নম্বর এন্ট্রিটা হচ্ছে বেতন 12,000 টাকা। এইবার দেখো 2 নম্বর এন্ট্রিতে আছে মালিক। বলে গেছিলাম মালিক নিজের পকেট থেকে সে শ্রমিকদের বেতন দিছে। তাহলে মালিক যা দেয় সেটা কিন্তু মূলধন। মাথায় রাখবা, মালিক যেটা দেবে সেটা হচ্ছে মূলধন, আর মালিক যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে উত্তোলন। তাহলে মালিক দিছে কি জন্য দিছে? বেতন বাবদ। সেই জন্য এটা বেতনের লগে যোগ হবে। সেই জন্য এটা বেতনের সাথে যোগ হবে। পাবো কই? সমন্বয় 2 নম্বরে রাখবা। সমন্বয় 2 নম্বরে আছে মালিক বেতন বাবদ 12,000 টাকা আরো দিয়েছে। তাহলে বেতন ছিল আমাদের 12,000, মালিক আরো দিয়েছে 12,000, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে আমরা হিসাবভুক্ত করলাম, টোটাল বেতন পেলাম আমরা 24,000 টাকা। এরপর বাকি খরচগুলো আমরা বাদ দেবো। যেমন ভাড়া দিছি রেয়া মিলে 8 নম্বরে আছে দেখো 5,000 টাকা। খাস দাও কর রেয়া মিলে 10 নম্বরে আছে, 10 নম্বরে 6,000 টাকা। তারপর আসবাবপত্র অপচয়, এই যে দেখো অপচয় আমরা একটু বের করে গেলাম, এই যে অপচয়। ঠিক আছে, আসবাবপত্র অপচয় কত পাইছি? 2400। এই যে দেখো 2400। তারপরে পাইছি কি যন্ত্রপাতির অপচয় পাইছিলাম 9,000। এই যে 9,000। তাহলে এই সবগুলো যোগ করে পাইলাম আমরা 46,400 টাকা। ঠিক আছে, 46,400। এই 400 কি? পরিচালনা ব্যয়। পরিচালনা ব্যয় পেলাম আমরা 46,400। এটা কি করতে হবে? বাদ দিতে হবে। কোথা থেকে বাদ দেব? মোট মুনাফা থেকে। তাহলে দেখো মোট মুনাফা আমরা পাইছি কত? 31,000 টাকা। বুঝছো? মোট মুনাফা আমাদের আছে 31,000 টাকা। পরিচালনা ব্যয় আমরা পাইছি 46,400 টাকা। তার মানে আমরা কিন্তু লাভ হয়েছিল 31,000 টাকা, আমরা খরচ করছি 46,000 টাকা। তাহলে কিন্তু খরচ আমাদের বেশি হয়েছে। তার মানে এই অঙ্ক কোনো লাভ কিন্তু হয় নাই, আমাদের ক্ষতি হয়েছে। সেই জন্য আমরা লিখছি নিট ক্ষতি। এটা থেকে এটা বাদ দিয়ে আমরা যত পাবো সেই টাকাটা এখানে আমরা লিখে দেব। আশা করি বুঝাতে পারছি। তার মানে এটা বড় ছিল, 46,000 বড়, সেই জন্য বড়টা মাইনাস হবে। এখানে অনেকে বলতে পারো স্যার আমি কি মাইনাস 15,600 টাকা লিখে দিলে হবে? হ্যাঁ অবশ্যই হবে। মাইনাস লিখলে ব্রেকেট দিলেও এখানে হবে, কোনো সমস্যা না। তবে এখানে যেহেতু অঙ্কটা শেষ, আর তো কিছু বাকি নাই, সেই জন্য এখানে মাইনাস আমাদের না দিয়ে ডাইরেক্ট রেজাল্টটা লিখে দেওয়া সবচেয়ে ভালো। আশা করি
মোটামুটি ভাবে ভালো বুঝতে পারছি। এরপরে দেখো গ নাম্বার প্রশ্নটা বলতেছে মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলছে। মালিকানা সত্ত্ব কি? মালিকের অধিকার। ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে অধিকার সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব এক কথা বুঝবো কি? মালিক যেটা দিছে সেটা মূলধন, মালিক যেটা নিয়ে গেছে সেটা উত্তোলন। মালিক যা কিছু দেবে সবগুলো যোগ করব, যা কিছু নিয়ে যাবে সেটা আমরা মাইনাস করে দেবো। কাজ শেষ। এটুকুই কাজ। মালিক যা কিছু দেবে সবকিছু যোগ করব, মালিক যা কিছু নিয়ে যাবে সেটা আমরা মাইনাস করে দেবো। তাহলে এবার দেখি আমরা পুরো প্রশ্নের মধ্যে কি কি মালিক আমাদের দিছে। খুব স্বাভাবিক, মালিক একটা মূলধন দিয়ে শুরু করবো, কোনো একটা টাকা ইনভেস্ট করতে হবে, সেই ইনভেস্টটা হচ্ছে মূলধন। তাহলে দেখো এখানে আমরা শুরু করি 11 নম্বর রেওয়া মিলে 11 নম্বর এন্ট্রিতে দেওয়া আছে মূলধন কত টাকা? মূলধন আছে 80,000 টাকা। এরপরে দেখো একটু বলে গেছিলাম যে মালিক অতিরিক্ত বছরের মাঝামাঝি দরকার হলে সে কিছু টাকা দেবে। তাহলে দেখো অতিরিক্ত পাবো টাকা দিছে কত? 20,000 টাকা। এটা পাবো রেও মিলে 12 নম্বর এন্ট্রিতে দেখো সরাসরি দেওয়া আছে অতিরিক্ত মূলধন 20,000 টাকা। তাহলে 80,000 শুরু করছিল, মাঝামাঝি দিছি 20,000, ইকুয়াল হচ্ছে 1,00,000 টাকা। এরপরে সমন্বয় আমি তোমার বলে গেছিলাম যে সমন্বয় 2 নম্বরে দেখো মালিক অতিরিক্ত বেতন বাবদ কিছু টাকা দিচ্ছিল কত টাকা? 12,000 টাকা। তাহলে তো মালিকই দিছে, মূলধন হিসেবে দিছে। এই জন্য এই 12,000 আমরা যোগ করে দেবো। লিখবো কি? মালিক কর্তৃক বেতন বাবদ প্রদান। মালিক বেতন বাবদ আমাদের আরো 12,000 দিছে। তাহলে ছিল 1,00,000 টাকা, আরো 12,000 টাকা দিল, টোটাল হইলো কত? 1,12,000 টাকা। এইবার আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে নিট মুনাফা 35। এই অঙ্কতে কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, এটা কিন্তু আমরা নিতাম যদি প্রশ্নের নিট মুনাফা না বলতো। যেহেতু আমাদের প্রশ্ন বলে দিছে যে নিট লাভ 35,000 টাকা ধরে বা নিট মুনাফা 35,000 টাকা ধরে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে, সেই জন্য কিন্তু আমরা এই টাকাটা নিতে পারবো না। যদি পরীক্ষার প্রশ্নে নিট মুনাফা না দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু এই টাকাটা মূলধন থেকে বাদ দিতাম। ঠিক আছে, যেহেতু প্রশ্ন বলে দিছে সেই জন্য আমরা নিট মুনাফাটা যোগ করে দেবো। তাহলে 1,12,000, নিট মুনাফা প্রশ্ন দেওয়া আছে 35,000, তাহলে এই দুটো যোগ করে পেলাম আমরা 1,47,000 টাকা। এরপরে কি করবো? মালিক যেগুলো নিয়ে গেছে সেগুলো বাদ দেবো। তাহলে মালিক নিচে কি উত্তোলন পাবো? দেখো 11 নম্বর ইন্ট্রিতে রেয়া মিলার 11 নম্বর ইন্ট্রিতে দেওয়া আছে মালিক উত্তোলন করছে 10,000 টাকা। তাহলে 47 থেকে 10 গেলে থাকে 37,000 টাকা। এরপরে রেয়া মিলার 9 নম্বর ইন্ট্রিতে দেখো আমাদের দেওয়া আছে সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল দেওয়া আছে এই যে 30,000 টাকা। এই সবগুলো যোগ করে আমরা পেয়ে যাব, যোগ করে 1,67,000 টাকা। এই 1,67,000 টাকাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরা সামারি অঙ্কটা। আশা করি অঙ্কটা ভালো করে বোঝাতে পারছি। যদি কেউ এরপরও যদি না বুঝে থাকো কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো আরো বিস্তারিত ভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে অঙ্কটা দেখার জন্য।